দুইটা বাচ্চাই হলো পড়াশোনা করছে, দুটো ছেলে ওদের বন্ধুদের সহ গিয়েছিল। তো বলে যে এই বাচ্চাদের ছেলে মেয়েদের বাবা মাকে আমি যে কিভাবে মুখ দেখাবো, আমি সেইটা নিয়েই আতঙ্কিত এবং লজ্জিত। এরকম একটা সেই সময় কিন্তু প্রশাসনের কোনো ধরনের কোনো সহযোগিতা পায়নি। মানে হাসিনা মুক্ত করতে চান কিংবা ফ্যাসিস্ট মুক্ত করতে চান, তাহলে সেই জায়গায় তো কাজ করতে হবে। কিন্তু দেখা গেল বিএনপির সেই আবেদন তো আমলে নেয়ই নেই, যে কারণে আমরা শুধু গোপালগঞ্জে না, এই আবেদন তো কোথাও আমলি নেওয়া হয় নাই। দেখা যাচ্ছে যে সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মারাই, যারা আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের আমলে একদিনের জন্য এই ফ্যাসিস্ট বিরোধী কোনো একটা শব্দ উচ্চারণ করে নাই, একদিনের জন্য তারা রাস্তায় নামে নাই, একদিনের একটা মামলা তাদের বিরুদ্ধে হয় না। প্রথমেই আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই ন্যাক্কারজনক ঘটনায়। গোপালগঞ্জে যে এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হলো এবং যার মধ্যে দিয়ে আমরা প্রায় কোনো কোনো জায়গায় আসছে যে 3 জন, কোনো কোনো জায়গায় আসছে 4 জন, আরো অধিক হতে পারে এই ধরনের সংখ্যা এসছে, যে আমরা 3 অথবা 4 জন লোককে হারিয়েছি। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং দেখুন, এইটা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, তাহলে আমরা কয়েকটি বিষয়কে এখানে অবশ্যই তুলে আনতে হবে। আমার পূর্ববর্তী আলোচকরা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আমি তাদের সাথে মানে একমত পোষণ করেই দু একটা বিষয় আমি বলতে চাই। সেটা হলো যে হ্যাঁ, সরোয়ার ভাই বলেছিলেন যে বিএনপির একজন আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, ওর বাড়ি গোপালগঞ্জে। তো আমরা জুলাই আগস্টের মানে গত বছরে জুলাই আগস্টের পরই সম্ভবত সেপ্টেম্বরের দিকে ওর এলাকাতে যখন যাচ্ছিল, তখন এরকম অতর্কিত একটা হামলা হয়েছিল এবং সেই হামলায় 1 জন মারা গিয়েছিল। এবং ধরেন ওই সময়টায় হয়তো একেবারেই নতুন পরিস্থিতি, বোঝা যায় নাই, এবং সে তখন কিন্তু কোনো ধরনের প্রশাসনের কোনো রকমের সহযোগিতা পায় নাই। আমি আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতির নাম হলো জিলানি এবং ওর স্ত্রী আমার মহিলা দলের নেত্রী, আমি ওর নাম রত্না। ওদের কাছে আমি শুনেছি যে কি বিভৎসতা, বলে যে আপা মনে হয়েছে যে কোনো ফিরে আসবো না, মারা যাব। আর ওদের সাথে ওদের 2টা বাচ্চা ছিল, বলে যে মানে আমার বাচ্চারা আর কোনোদিন স্বাভাবিক জায়গায় আসবে কিনা জানি না, মানে এতটাই। এবং ওই বাচ্চাদের বন্ধুরা গিয়েছিল, আসলে সবাই মিলে নিজেদের বাড়িতে যাচ্ছিল একটু মানে যেটা হয় যে একটা বিরাট বিজয়ের পরে 17 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম হত্যা নির্যাতন এগুলো সব ফেস করার পরে মানে গোপালগঞ্জে তার নিজের বাড়িতে। আর এটা তো জানেন যে গোপালগঞ্জ বহু পূর্ব থেকে প্রায় 17 বছর যাবতই বিএনপি, কিন্তু ওই এলাকায় বিএনপির কোনো নেতাকর্মী যেতে পারতো না। সেই কারণেই নিজের বাড়িতে ফিরতে পেরে মানে একটা ভিন্ন রকমের আনন্দ এনজয় করছিল। এবং সাথে বাচ্চাদের বন্ধুদের পর্যন্ত স্টুডেন্টদের, মানে ওর 2টা বাচ্চাই হলো পড়াশোনা করছে, দুটো ছেলে ওদের বন্ধুদের সহ গিয়েছিল। তো বলে যে এই বাচ্চাদের ছেলে মেয়েদের বাবা মাকে আমি যে কিভাবে মুখ দেখাবো, আমি সেইটা নিয়েই আতঙ্কিত এবং লজ্জিত। এরকম একটা সেই সময় কিন্তু প্রশাসনের কোনো ধরনের কোনো সহযোগিতা পায়নি। এবং তখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু নানা রকমের আবেদন জানানো হয়েছিল, গোপালগঞ্জের পরিস্থিতি জানিয়ে বিস্তারিত জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন কিন্তু যেটা আমরা সবসময় বলে থাকি যে দেখেন, আমরা কিন্তু সকলেই জানি যে এই ফ্যাসিস্ট সরকার, এই মাফিয়া সরকারটি, যেটা শেখ হাসিনার যে সরকারটি ছিল, ওই সরকারটির কিন্তু প্রথম এবং প্রধান কাজ ছিল যেটা, যে 2-3টি কাজ করেছে। একটা হলো যে প্রশাসনকে অ্যাবসুলেট করেছিল, সেটা হলো যুবলীগ ছাত্রলীগ মানে যারা ছিল তাদের দ্বারাই কিন্তু টোটাল প্রশাসনটাই 15 বছর সাজিয়েছিল। আরেকটা হলো যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। আর 3 নাম্বার হলো বিরোধী দলকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য কাজ করেছিল। এই 3টি কাজ কিন্তু খুবই সুচারুরূপে করে গিয়েছিল। তো একটা জায়গায় চরমভাবে ফেল করেছিল যে বিরোধী দলকে যতই নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, বিরোধী দল কোনোভাবেই দুর্বল করতে পারে নাই। আর আর প্রশাসনই কিন্তু একমাত্র হাতিয়ার ছিল ওদের, যে প্রশাসনের উপরে নির্ভর করে নিজের সংগঠনকে পর্যন্ত আমলে নেয় নাই।
তো সেই প্রশাসন, এবং আপনারা জানেন যে সেই প্রশাসনের নাম দেওয়া হয়েছিল গোপালগঞ্জ প্রশাসন। এবং গোপালগঞ্জের লোক বলতেই ঢাকা শহরের যত থানার ওসি আছে, যত এসপি আছে, যত ডিসি আছে, এবং সচিবালয়ে যত সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সিনিয়র সচিব আছে, যারা আছে প্রত্যেকেরই দেখেন ই খুঁজে বেড়ান, মানে নিজের জেলার ম্যাক্সিমামই কিন্তু, ম্যাক্সিমাম না 80% হলো গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জকে যদি মানে হাসিনা মুক্ত করতে চান কিংবা ফ্যাসিস্ট মুক্ত করতে চান, তাহলে সেই জায়গায় তো কাজ করতে হবে। কিন্তু দেখা গেল বিএনপির সেই আবেদন তো আমলে নেই, যে কারণে আমরা শুধু গোপালগঞ্জে না, এই আবেদন তো কোথাও আমলি নেওয়া হয় নাই। সেই কারণে কিন্তু এখনো দেখা গিয়েছে যে ফ্যাসিস্টরা চলে গিয়েছে, হাসিনা গিয়েছে, হাসিনার গুটি কয়েক মাফিয়ারা চলে গেছে, কিন্তু গোটা প্রশাসন এখনো কিন্তু আওয়ামী লীগের দখলে আছে। সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্তের কথা বলি। ষড়যন্ত্র চক্রান্তের কথা তো বললে হবে না, এই ষড়যন্ত্র চক্রান্ত উৎখাত করার জন্য তো কাজ করতে হবে। কিন্তু এখন আমরা তো দেখি যে এই ষড়যন্ত্রকারীদের কি মানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তাকে প্রধান করার ব্যাপারে সব দলের ঐক্যমত ছিল, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু তাকে যখন প্রধান করা হলো, তিনি কি বললেন? তিনি ফ্রান্স থেকে এসে বললেন আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এটা এই কারণে কিন্তু সকল দলকে তিনি উপেক্ষা করলেন, ছোট করলেন, এবং সকল দল ব্যথিত হলো। তারপরও কিন্তু সকল দলগুলা, মানে ফ্যাসিস্ট বিরোধী যতগুলা দল আছে, প্রত্যেক দল একটাই চিন্তা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুল করতে পারেন, কিন্তু এই দীর্ঘ 17 বছরের যে নির্যাতন, নিপীড়ন, এই অত্যাচার মানে ফেস করে যারা এখনো টিকে আছে, তাদের কাছে সবার আগে হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক কিছুই মানে অনেক কিছু ওভারলুক করে তারা কিন্তু তাকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন, যেটা সৌরভ ভাই বলেছেন, আরো যারা আলোচক হিসেবে এসেছেন তারা বলেছেন যে উনি কতগুলা লোককে ওনার সব মানে সহযোগী হিসাবে নিয়োগ দিলেন, উপদেষ্টা হিসাবে। তারা অনেকে বলে থাকে যে এনজিওগ্রাম, মানে এনজিও থেকে আসা, অনেকে বলে যে চিটং মানে ইজম করেছেন। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মারাই, যারা আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের আমলে একদিনের জন্য এই ফ্যাসিস্ট বিরোধী কোনো একটা শব্দ উচ্চারণ করে নাই, একদিনের জন্য তারা রাস্তায় নামে নাই, একদিনের একটা মামলা তাদের বিরুদ্ধে হয় নাই, একদিনের জন্য তারা জেলে যায় নাই, কিন্তু তারাই এখন উপদেষ্টা হিসেবে নানা রকমের সবক দিচ্ছে, আর সেগুলা কিন্তু আমাদের শুনতে হচ্ছে। তারপরও বিএনপি এদেশের সর্ববৃহৎ দল, বিএনপি যদি সহ্য না করে, তাহলে এই দেশটি যে কোনো সময় একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, গৃহযুদ্ধ হতে পারে। পার্শ্ববর্তী একটি দেশ যারা সব সময় প্রস্তুত হয়েছে এই দেশের মধ্যে নানা রকমের বিশৃঙ্খলা অরাজকতা করবার জন্য। বিএনপি সেই কারণে সকল কিছু কিন্তু সহ্য করে, সবকিছু মেনে নিয়ে শুধুমাত্র দেশের সাথে, দেশের গণতন্ত্রের সাথে সবকিছু সহ্য করে যাচ্ছে।